বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। করোনা ভাইরাস মহামারী শুরুর 7 মাসের মাথায় বিশ্বব্যাপী মোট শনাক্ত রোগীর সংখ্যা আজ 1 কোটি ছাড়িয়ে গেছে। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীতে আটকে পড়া প্রবাসীরা ফ্লাইট সংকটের কারণে সময়মতো বিভিন্ন দেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। আমরা তো এসে ছুটিতে, ওই সময় তো করোনা ভাইরাস ছিল না। আমার ছুটি ছিল 25 তারিখ, 28 তারিখ আমার ছুটি শেষ। আমাদের ওখানে তো টাইম মতো যাইতে পারলাম না। এত আমাদের চাকরি বাকরি থাকবে না বা চাকরি যে পাবো না, ঠিক যে দেবে এটা কোনো আশা নেই। বাংলাদেশে মহামারীর মধ্যেই মধ্যম মাপের বন্যার আশঙ্কা করা হচ্ছে। রয়েছে সোশ্যাল মিডিয়ার খবর। এই সব কিছু এবং আরো নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধ্যাবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে এফএম তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে অনুষ্ঠানটি লাইভ শোনা যাচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। আজকের প্রবাহ পরিবেশন করছি আমি মাসুদ হাসান খান। শিরোনামে যেমনটা শুনছিলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর এই ভাইরাসে মোট শনাক্ত রোগীর সংখ্যা আজ 1 মাইল ফলক অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব মতে এটি আজ 1 কোটি ছাড়িয়ে গেছে। কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও এখন 5 লাখের কাছাকাছি পৌঁছেছে। চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই নতুন ধরনের ভাইরাসের বিস্তার ছিল নাটকীয়। এই রোগের প্রথম 10,000 কেস শনাক্ত করতে সময় লেগেছে 1 মাসের কিছু বেশি সময়, কিন্তু এরপর শুধু গত মাসেই নতুন শনাক্ত হয়েছে 40 লক্ষ কেস। এই খবরটির দিকে নজর রাখছিলেন সংবাদদাতা নাগিব বাহার। তিনি এখন আমার সঙ্গে সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। নাগিব, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় নতুন সংক্রমণের যে ডেটা প্রকাশ করেছে তাতে সারা বিশ্বের ছবিটা কেমন দেখা যাচ্ছে? মাসুদ, আপনি ঠিক যেরকম বলছিলেন যে সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের আক্রান্ত শনাক্তের সংখ্যা আসলে 1 কোটি ছাড়িয়ে গিয়েছে। তো জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় আসলে যে হিসেবটা দিচ্ছে তারা বলছে যদি একদম সংখ্যাটা বলি, 188টি দেশ এবং অঞ্চল মিলিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ এই মুহূর্তে পৃথিবীতে রয়েছে। তো যেগুলোর মধ্যে সংক্রমণের মাত্রা আসলে সবচেয়ে বেশি হলো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর ইউরোপের কিছু দেশে। তো বিশ্বের যে কোনো দেশের চেয়ে কোভিড-19 বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে শনাক্তের সংখ্যা 25 লাখের কিছু বেশি, অর্থাৎ সারা বিশ্বে যে 1 কোটি মানুষ শনাক্ত হয়েছে তার 1/4 সেখানে যুক্তরাষ্ট্রে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিলে 13 লাখের কিছু বেশি মানুষ এই কোভিড-19 শনাক্ত হয়েছে, এবং তারপরেই ব্রাজিলের পরেই যে তালিকাটা রয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে রাশিয়া আর ভারত। রাশিয়ায় আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় 6.5 লাখের একটু কম, আর ভারতে 5 লাখের কিছু বেশি, আর 3 লাখের একটু বেশি, 3,11,000 মতো কেস নিয়ে 5ম স্থানে রয়েছে যুক্তরাজ্য। তো এখানে একটা বিষয় বলতে চাই মাসুদ, যে সেটা হচ্ছে মহামারী পরিস্থিতির শুরুর দিকে, অর্থাৎ মার্চের শেষ দিক, এপ্রিল বা মে পর্যন্তও কিন্তু এই যে ব্রাজিল, রাশিয়া বা ভারতের যে নাম আমরা দেখছি যারা শীর্ষ 5-এ উঠে এসেছে, ব্রাজিল একদম সবাইকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে গিয়ে চলে গিয়েছে, এবং একটা বড় ব্যবধান রয়েছে ব্রাজিলের সাথে তৃতীয় স্থানের রাশিয়ার। তো এই নামগুলো কিন্তু, এই দেশগুলো কিন্তু ওই সময় এপ্রিল মের মাঝামাঝি পর্যন্ত আসলে এরকম প্রকট ছিল না সেসব দেশে। সে সময় সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের সাথে ছিল ধরেন তালিকায় যুক্তরাজ্য, ইউরোপে তখন বেশ প্রাদুর্ভাব চলছিল ইটালি, স্পেন, জার্মানি, ইরান, মানে যেই দেশগুলোতে খুব বড় মাত্রায় সংক্রমণ হচ্ছিল সেগুলো ছিল এখানে। আর এই ইউরোপিয়ান দেশগুলো এখন সংক্রমণ পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, আর এগুলোকে ছাড়িয়ে এখন উপরে উঠে আসছে পেরু, চিলি। এই যে আমরা ব্রাজিলের কথা বলছি, পেরু এবং চিলি কিন্তু তারপরে। এই যে নতুন সংক্রমণের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাওয়ার অর্থ কি এই হতে পারে যে এই মহামারী মোকাবেলায় বিভিন্ন দেশ যেসব কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল, মানুষের জীবনধারা বদলে ফেলা হয়েছিল, তাতে আসলে কোনো ফল হয়নি? কোনো ফল হয়নি এভাবে হয়তো বলা যাবে না মাসুদ, কারণ আমরা যেটা দেখেছি যে কঠোর বিধিনিষেধ আরোপ করে ফল পাওয়া গেছে বেশ কিছু দেশে, কিন্তু আবার সেসব জায়গায় মানে একটা সময় ফল পাওয়া গেলেও বিধিনিষেধ যখন কিছুটা ঢিল দেওয়া হয়েছে, মানে আবার স্বাভাবিক পরিস্থিতির দিকে ফেরার চেষ্টা করা হয়েছে, তখনই দেখা গিয়েছে যে পরিস্থিতি খারাপ হয়েছে। যেমন আমরা যদি ফ্রান্সের উদাহরণ ধরি, ইউরোপের প্রথম দেশ হচ্ছে ফ্রান্স যারা পুরো দেশে একসাথে লকডাউন ঘোষণা করে। তো বলা হচ্ছিল ফ্রান্স আসলে এই যে লকডাউনটা যে ঘোষণা করেছে
যাচ্ছে এবং সেটা নাকি তারা বেশ কার্যকর ভাবেই সেটা বাস্তবায়ন করতে পেরেছে এবং এই মে মাসের মাঝামাঝি সময় থেকেই তাদের নতুন সংক্রমণের হার ধীরে ধীরে কমে আসছিল, বেশ তাদের নিয়ন্ত্রণে চলে আসছিল। কিন্তু গত কয়েকদিনের খবরে আমরা যেটা দেখতে পাচ্ছি ফ্রান্সের, যে তাদের সংক্রমণের হার আবার উঠতির দিকে উঠছে, যেটা গত 1.5 মাসে তারা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছিল। তারপর যুক্তরাষ্ট্রের হিসাব যদি ধরেন, সেখানে বেশ কয়েকটা রাজ্যে বিভিন্ন মাত্রায় লকডাউনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই আগামী কয়েকদিনের মধ্যে কিছু রাজ্যে লকডাউন তুলে নিয়ে আগের জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছিল, কিন্তু লকডাউন যে কিছুটা শিথিল করার পরপরই আবার সংক্রমণের হার বেড়ে যাওয়ায় এই ফ্লোরিডা ও টেক্সাস এই দুটি রাজ্যে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আবার বিষয়গুলোতে আমরা একটু পরেই আরো বিস্তারিত শুনবো। যাই হোক, ইনফেকশন বা সংক্রমণের কথা তো শুনলাম, কিন্তু মৃত্যুর হার কোথায় বেশি হচ্ছে সে সম্পর্কে কি জানা যাচ্ছে? মাসুদ, যুক্তরাষ্ট্র যেরকম সংক্রমণের হারে বিশ্বের যে কোনো দেশের চেয়ে আসলে অনেক বেশি, তাদের সংখ্যাটা সংক্রমণের, মৃত্যুর ক্ষেত্রেও অনেকটা সেরকমই বলা যায়। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 1,25,000-এর বেশি মানুষের, এবং এখানেও যদি আপনি দেখেন যে সারা বিশ্বের প্রায় 22-23%, মানে যত মানুষ মারা গিয়েছে, 5 লাখ এখন পর্যন্ত প্রায় মারা গিয়েছে, তার অধিকাংশই যুক্তরাষ্ট্রে। তো এরপরে রয়েছে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা 57,000-এর বেশি। এখানে একটা তথ্য দিয়ে রাখতে চাই যে ব্রাজিলে নতুন করে যে মৃত্যুর সংখ্যা, সেই সংখ্যায় ব্রাজিল এখন বিশ্বে প্রথম, অর্থাৎ প্রতি 24 ঘন্টায় যতজন মারা যাচ্ছে ব্রাজিল এখানে শীর্ষে রয়েছে আপাতত। আর তৃতীয় কত মানুষের মৃত্যু হয়েছে এই তালিকায় তৃতীয় হচ্ছে যুক্তরাজ্যে 43,000-43,000-এর কিছু বেশি। একসময় মৃত্যুর সংখ্যায় শীর্ষে ছিল ইতালি, তারাই রয়েছে যুক্তরাষ্ট্রের জাস্ট পরে, চতুর্থ স্থানে তারা চলে এসেছে। 35,000-এর কাছাকাছি মানুষ এখানে মারা গেছে। এরপর ফ্রান্স, স্পেন, অর্থাৎ যে দেশগুলো কিছুদিন আগে মানে প্রাদুর্ভাবের একদম মার্চের শেষের দিকে বা এপ্রিল আমরা যেসব ইউরোপের দেশগুলোকে দেখেছি যে তাদের খুব খারাপ অবস্থা ছিল, প্রতিনিয়ত অনেক মৃত্যু হচ্ছে, তারা এখন তালিকায় এরকম 4-5-এ নেমে এসেছে। মেক্সিকো উঠে এসেছে 26,000 মৃত্যু নিয়ে, তাদের পরিচয়। আর জি, এবার বাংলাদেশের দিকে একটু নজর দেওয়া যাক যে সংক্রমণের হিসেব অনুযায়ী বাংলাদেশে আজকের পরিস্থিতি কেমন ছিল, একটু সংক্ষেপে যদি বলেন। বাংলাদেশে আজকে নতুন করে প্রায় 4,000 মানুষের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে, 3,809 জন। গত 24 ঘন্টায় নতুন করে মারা গেছেন 43 জন। তো বাংলাদেশে পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায় আসলে 18,099টি, এবং যে সংখ্যাটি বলা হয় যে যতজনের পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে কত শতাংশ, 21.5% মানুষের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এবং বাংলাদেশে এখন পর্যন্ত মোট মারা গিয়েছেন 1,738 জন। অর্থাৎ সংক্রমণের আসলে হিসেব অনুযায়ী হারে কোনো বিশেষ কোনো হেরফের হয়নি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলছিলাম সংবাদদাতা নাগিব বাহারের সঙ্গে। একটু আগে যেমনটা শুনছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এখন করোনা ভাইরাস মহামারীর মূল কেন্দ্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রে সংক্রমিত মানুষের সংখ্যা 25 লাখ অতিক্রম করার পর বেশ কয়েকটি অঙ্গরাজ্যের কর্মকর্তারা সেখানে ব্যবসা বাণিজ্য আবার চালু করার পরিকল্পনা বাতিল করেছেন, যেমনটি একটু আগে শুনছিলেন। দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে সংক্রমণের হার লাফ দিয়ে বেড়ে গেছে। সবচেয়ে শোচনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফ্লোরিডা, অ্যারিজোনা এবং নেভাডা অঙ্গরাজ্যে। এ নিয়ে আরো শুনুন অর্চি অতন্দ্রিলার কাছে। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির সাথে এই অঙ্গরাজ্যগুলোর একটা যোগসূত্র রয়েছে। এর আগে এই রাজ্যগুলিতে ঢাকঢোল পিটিয়ে ব্যবসা বাণিজ্য খুলে দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগে থেকে সতর্ক করা হলেও ফ্লোরিডা এবং টেক্সাস এতে কর্ণপাত করেনি। গতকাল ফ্লোরিডাতে 9,500 নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। তার মাত্র একদিন আগে অর্থাৎ শুক্রবার এই সংখ্যা ছিল 9,000, যেটা ছিল একটা রেকর্ড। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এর জন্য দায়ী করেছেন রাজ্যের তরুণ সম্প্রদায়কে। তিনি বলছেন সামাজিক মেলামেশার বিরুদ্ধে যেসব বিধিনিষেধ জারি ছিল এরা তা অমান্য করেছে। পরিস্থিতি সামাল দেওয়ার প্রচেষ্টায় টেক্সাসের গেলেনা পার্ক শহরের মেয়র রাতের বেলা ওই শহরে কারফিউ জারি করেছেন। গেলেনার হাসপাতালগুলো করোনা ভাইরাস রোগীতে উপচে পড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে। করোনা মহামারী মোকাবেলায় সরকারি পদক্ষেপ নিয়ে শুক্রবার উচ্ছ্বাস প্রকাশ করার একদিন পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আগামী সপ্তাহে ফ্লোরিডা এবং অ্যারিজোনায় 2টি নির্ধারিত নির্বাচনী জনসভা বাতিল করেছেন। তিনি বলছেন এই সভার আয়োজনের বিরুদ্ধে প্রচুর হুঁশিয়ারি শোনার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 1,25,000 মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বব্যাপী যত লোক এই মহামারীতে মারা গেছেন সেই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান একেবারে শীর্ষে।
করোনা ভাইরাস মহামারীতে বাংলাদেশে টানা 3 মাস আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধ রাখার পর গত 21শে জুন থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালু করা হয়েছে। প্রতি সপ্তাহে হাতে গোনা কয়েকটি ফ্লাইট ছেড়ে যাওয়ায় বাংলাদেশে ছুটিতে আসা অভিবাসীরা সময় মতো ফিরতে পারবেন কিনা তা নিয়ে উদ্বেগ শুরু হয়েছে। রিটার্ন টিকিট করেও অনেকে সিট পাচ্ছেন না, আবার যারা রিটার্ন টিকিট করতে পারেননি তাদের কাছে চাওয়া হচ্ছে 5 থেকে 10 গুণ বেশি দাম। হঠাৎ এমন পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছে এয়ারলাইন্সগুলো, এ নিয়ে শুনুন সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন। বরিশালের চর নাজিরপুর গ্রামের বাসিন্দা মল্লিক মহিউদ্দিন এ বছরের শুরুতে ছুটি কাটাতে বাংলাদেশে আসেন। তিনি ইতালিতে একটি রেস্তোরাঁয় কাজ করেন। রোজার ঈদ শেষে 28শে মে তার ইতালি ফিরে যাওয়ার কথা থাকলেও দেশব্যাপী লকডাউনের কারণে আটকে পড়েছেন। এদিকে তার ভিসা এবং পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে আসায় তিনি চরম উদ্বেগের মধ্যে দিন পার করছেন। সময় মতো কাজে যোগ দিতে না পারায় চাকরি হারানোর আশঙ্কা তো আছেই, তার উপর বিদেশে গিয়ে নতুন চাকরি সন্ধানের সুযোগটিও পাবেন কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আমরা তো আছি ছুটিতে, ওই সময় তো করোনা ভাইরাস ছিল না। আমার ছুটি ছিল গেল 25 তারিখ, 28 তারিখ আমার ছুটি শেষ। এখন আমি তো আপ ডাউন টিকিট কেটে আসছি লিটন। আমাদের ওখানে তো টাইম মতো যাইতে পারলাম না। এত আমাদের চাকরি বাকরি থাকবে না বা চাকরি যে পাবো না, শিগগিরি যে দেবে এটা কোনো আশা নাই। আগস্টের 15 তারিখের আগে কোনো সিরিয়াল নাই, সব বুকিং করা বললো। তো বলে আগস্টের 15 তারিখে আমি ফোন দিচ্ছি, আমার ফোন ধরে না, মানে রিসিভ করেই না। এই বিধা ধরনের আজকে গেলাম, তো আমাদের বিপদ আছে। দেশে আসলে দেখা যায় টাকাটা ভাঙলে একটু গায়ে বাজে। এখন কাজ করলে আমাদের একটু সুবিধা ভালো হয় না। বাংলাদেশে লকডাউন শিথিল করার পর গত 16 জুন থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইট সীমিত পরিসরে চালু করা হয়। শুধুমাত্র বাংলাদেশ বিমান, কাতার এয়ারওয়েজ এবং এমিরেটস হাতে গোনা কয়েকটি রুটে ফ্লাইট চলাচল করতে পারছে। এমন অবস্থায় যারা রিটার্ন টিকিট করে এসেছেন তাদেরকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সিট দিচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ, আর যারা টিকিট করেননি তাদের কাছে চাওয়া হচ্ছে 5 থেকে 10 গুণ বেশি দাম। সবচেয়ে বেশি দাম বাড়ানো হয়েছে কাতার এয়ারলাইন্সের। তারপরও গ্রাহকরা টিকিট বুকিং দিতে ট্রাভেল এজেন্সিগুলোর কাছে যাচ্ছে, কিন্তু দাম দিয়েও কোনো টিকিট মিলছে না বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাভেল এজেন্সি কর্মকর্তা। ইউরোপের টিকিট আগে হয়তো 50-60 ওয়ান ওয়ে টিকিটের দাম ছিল, ওইটা এখন ইকোনমিক আমরা দেখছি না। বিজনেস ক্লাস যেগুলো, এগুলা মিনিমাম 5 লাখ টাকা, 10 গুণ বেশি মিনিমাম। বাংলাদেশে তো কয়েক লাখ মানুষ আটকে আছে। এখন বাহরাইনের যে টিকিট আছে, দেখে একটা টিকিটের দাম 1,38,000 টাকা। এগুলো ছিল 20 থেকে 30,000 টাকার মধ্যে। মানুষ টিকিট পাচ্ছে না, আর সবার ভিসার মেয়াদ থেকে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সব মিলে সবাই বিপদেই আছে। যদি সরকার পারমিশন দেয় তাহলে পরিস্থিতিটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, মানুষের দুর্ভোগও কমবে। কাতার এয়ারওয়েজ সপ্তাহে 3টি ফ্লাইট এবং বাংলাদেশ বিমান সপ্তাহে 1টি ফ্লাইট পরিচালনা করছে বলে জানা যায়। এর অর্থ হল এক সপ্তাহে 400 থেকে 600 যাত্রী চলাচল করতে পারছে, কিন্তু যাওয়ার অপেক্ষায় রয়েছে লাখ লাখ যাত্রী। এভাবে অনেক প্রবাসীদের রিটার্ন টিকিটে বিদেশ ফেরার শিডিউল 2-3 মাস এমনকি তারও বেশি পিছিয়ে গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতি ফ্লাইটে 35% কম যাত্রী বহন করার কারণে এবং সংক্রমণ রোধে সতর্ক ব্যবস্থা নেওয়ার কারণে এই শিডিউল বিপর্যয় এবং টিকিটের মূল্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। কথা হয় বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুকাব্বির হোসেনের সঙ্গে। চেক-ইনের পরে যাত্রীকে আমরা একটি হাইজিন বক্স দিচ্ছি, সেখানে 2টা মাস্ক থাকছে, গ্লাভস থাকছে, স্যানিটাইজার থাকছে, আর আমরা একটা ফেস শিল্ড দিচ্ছি যাত্রীকে। প্লাস ইকোনমিতে 3টা করে পাশাপাশি। এই 3টা সিটের জায়গায় মাঝখানের সিট খালি রাখতে বলেছেন, আমরা সেভাবে খালি রাখছি। পিছনের একটা সারি খালি রাখতে বলেছেন, সেটাও রাখছি। এতে করে মোটামুটি আপনার 63% মতো প্যাসেঞ্জার ক্যারি করা যাচ্ছে, বাকিটা যাচ্ছে না। তো সেই কারণে উপরের রেটে টিকিট বিক্রি করতে হচ্ছে। সেটা বড় কারণ হলো ঢাকা থেকে আমাদের যাত্রী আছে, কিন্তু ফেরার পথে কোনো যাত্রী অলমোস্ট নাই। প্রবাসীরা দ্রুত ফিরে যেতে এয়ারলাইন্স কোম্পানিগুলোর সাথে অনলাইনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছে না। আশা করা হচ্ছে জুলাইয়ের 3 তারিখের পর সরকার ফ্লাইট চলাচল স্বাভাবিক করার অনুমোদন দিলে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। সঞ্জনা চৌধুরী, ঢাকা থেকে। এবার বাদবাকি বিশ্বের কিছু খবর পুলক গুপ্তর কাছে। ইরানে আগামী রোববার হতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যেই ইরানের করোনা ভাইরাস পরিস্থিতি সবচাইতে খারাপ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যেসব আচ্ছাদিত এলাকায় অনেক মানুষের সমাগম হয় সেসব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক। তবে কেউ এই নিয়ম না মানলে সাজা কি হবে সেটা তিনি বলেননি। বেইজিংয়ের বাইরে নতুন একটি এলাকায় কোভিড-19 ছড়িয়ে পড়ার পর চীনা কর্তৃপক্ষ প্রায় 5 লাখ মানুষের উপরে কঠোর লকডাউন জারি করেছেন। কর্মকর্তারা অ্যানজিন কাউন্টির পরিস্থিতিকে খুব খারাপ বলে বর্ণনা করেছেন। সেখানে মোট 12 জনের সংক্রমণ ধরা পড়েছে।
এলাকার সব মানুষকে ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য শ্রীলঙ্কায় গত মার্চে জারি করা কারফিউ তুলে নেওয়ার কাজ আজ শেষ হয়েছে। যদিও দিনের বেলার জন্য জারি করা কারফিউ ক্রমান্বয়ে শিথিল করা হয়, মধ্যরাতে 4 ঘণ্টার জন্য তা কঠোরভাবে বহাল ছিল। স্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শ্রীলঙ্কায় এ পর্যন্ত 2000 মানুষের সংক্রমণ ধরা পড়েছে এবং মারা গিয়েছে 11 জন। আফগানিস্তানে মার্কিন সৈন্যদের হত্যা করার জন্য রাশিয়া গোপনে তালিবান জঙ্গিদের অর্থ দিয়েছে, এরকম একটি গোয়েন্দা তথ্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দেওয়ার খবর হোয়াইট হাউস অস্বীকার করেছে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবরে বলা হয় যে মিস্টার ট্রাম্পকে এই বিষয়ে অবহিত করা হয়েছে, কিন্তু এর জবাব দেওয়ার ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত নেননি। মস্কো ও তালিবান উভয়ই এই খবর প্রত্যাখ্যান করেছে। হংকংয়ে খুব শিগগিরই যে জাতীয় নিরাপত্তা আইন জারি করা হচ্ছে, শত শত মানুষ তার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদে অংশ নিয়েছে। বলা হচ্ছে এই আইনে যারা হংকং এর ওপর চীনা কর্তৃত্বকে খাটো করে দেখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন যে এর ফলে এই এলাকার রাজনৈতিক স্বাধীনতা বিনষ্ট হবে। দক্ষিণ কোরিয়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ শিথিল করার মধ্যেই তারা বলছে যে সীমিত সংখ্যক দর্শক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে। পেশাদার ফুটবল, বেসবল এবং গলফ মে মাসে শুরু হয়েছে, কিন্তু এখনো এসব খেলায় দর্শকদের উপস্থিতির অনুমতি দেওয়া হয়নি। পুলক গুপ্ত, আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যাবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। চীনা সরকার বা চীনের কমিউনিস্ট পার্টির কাছ থেকে কারা কবে কত সুবিধা নিয়েছে তা নিয়ে ভারতে ক্ষমতাসীন বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের মধ্যে বিতর্ক তুঙ্গে উঠেছে। 2004-05 সাল নাগাদ কংগ্রেসের এনজিও রাজীব গান্ধী ফাউন্ডেশন চীনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য নিয়েছিল। বিজেপি এই অভিযোগ সামনে আনার পর কংগ্রেসও তাদের উদ্দেশ্যে পাল্টা 10 দফা প্রশ্ন ছুড়ে দিয়েছে। বিজেপির শীর্ষ নেতারা কে কবে চীনের আমন্ত্রণে সে দেশে গিয়েছিলেন তার ফিরিস্তিও পেশ করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন দুই দলের এই ঝগড়ায় চীন সীমান্তে নিহত ভারতের জওয়ানদের ইস্যুটাই আসলে চাপা পড়ে যাচ্ছে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। দিন দুয়েক আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বেশ কিছু নথিপত্র পেশ করে দাবি করেছিলেন কংগ্রেস প্রভাবিত এনজিও রাজীব গান্ধী ফাউন্ডেশন, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী নিজেই যার চেয়ারপারসন, প্রায় 15 বছর আগে তারা দিল্লির চীনা দূতাবাস তথা চীনা সরকারের কাছ থেকে $3 লক্ষ বেশি আর্থিক অনুদান নিয়েছিল। मुझे आश्चर्य होता है कि राजीव गांधी फाउंडेशन को 2005 और 6 में पीपल्स रिपब्लिक ऑफ चाइना और चाइनीज एम्बेसी ने $3,100 তিনি বলেন, আমি জেনে আশ্চর্য হয়ে গেছি তারা চীনের কাছ থেকে কি বিপুল টাকা পয়সা পেয়েছে। আসলে এটা কংগ্রেস আর চীনের গোপন সমঝোতারই অংশ। শুধু তাই নয়, ওই ফাউন্ডেশন এরপর নানা স্টাডি করিয়ে মুক্ত বাণিজ্যের পক্ষেও সওয়াল করায় যাতে চীনের সুবিধে হয়। তাহলেই দেখুন দেশে কত বড় বড় খেলা হয়েছে। দেখো দেশ মে কিতনে বড়ে বড়ে খেল হতে হ্যাঁ। সীমান্তে চীনের কথিত অনুপ্রবেশ, চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষ আর ভারতীয় সেনাদের প্রাণহানি নিয়ে বিরোধী কংগ্রেস যে লাগাতার সব অস্বস্তিকর প্রশ্ন তুলে যাচ্ছে, তার মোকাবিলাতেই যে বিজেপি এই রাস্তা নিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। কংগ্রেস এই অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও দাবি করেছে চীনের অনুদান নিয়ে ওই প্রতিষ্ঠান কোনো আর্থিক অপরাধ করেনি। Anyone with elementary common sense will know that think tanks all over the world, in India included, function on the basis of grants, endowments. কংগ্রেস নেতা ও সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরমের কথায় সাধারণ বোধবুদ্ধি আছে এমন যে কেউই জানেন ভারত সহ সারা দুনিয়ায় এই ধরনের থিঙ্ক ট্যাঙ্ক গুলো চলে গ্রান্ট বা অনুদান, এন্ডাওমেন্টের পয়সাতেই। প্রশ্ন হলো রাজীব গান্ধী ফাউন্ডেশন বিদেশি অনুদানের শর্ত মেনেছে কিনা, অডিটেড অ্যাকাউন্ট জমা দিয়েছে কিনা এবং সরকার তা মেনে নিয়েছে কিনা। এই সবগুলোই হওয়ার পর তো আর কথা চলে না। চীনের সঙ্গে বিজেপি RSS এর সম্পর্ক নিয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এরপর পাল্টা 10টি প্রশ্নও ছুড়ে দিয়েছেন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 2009 সালে RSS প্রতিনিধি দল কিংবা 2011তে তৎকালীন বিজেপি সভাপতি নীতিন গডকরি সেদেশে কি করতে গিয়েছিলেন জানতে চাওয়া হয়েছে সেটাও। এমনকি 2014 নভেম্বরেও বিজেপি নেতা অমিত শাহ দলের MP MLAদের চীন সফরে পাঠিয়েছিলেন, মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথের কথায় চীন সীমান্ত থেকে যখন বিচলিত হওয়ার মতো একের পর এক খবর আসছে তখন সেগুলোর জবাব না দিয়ে সরকার আসলে মনোযোগ ঘোরানোর কৌশল নিয়েছে। তারা যেভাবে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ আনছে
তাতে তাদের লজ্জিত হওয়া উচিত। Chooses to resort to lies, baseless allegations and falsehood. It's shame on you. I don't want to get into what the parties are saying, but my point is, what about justice to the 20 Jawans who were killed on June 15? Nobody is raising. দ্য হিন্দুর সাংবাদিক বিজেতা সিং ও বিবিসিকে বলছিলেন, দুটো পার্টি একে অন্যকে কি বলে আক্রমণ করছে তার মধ্যে আমি ঢুকতে চাই না, কিন্তু এর ফলে গালওয়ান উপত্যকায় নিহত 20 জন জওয়ানের কথা যে আর কেউ বলছে না সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এই রাজনৈতিক তরজার মধ্যে সবাই সেই ভারতীয় সেনাদের কথা ভুলে যাচ্ছে যারা এখনো লাদাখের দুর্গম প্রান্তরে চীনা বাহিনীর চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। It's not easy being deployed in Ladakh, and as of now they are still in eyeball to eyeball confrontation. ভারতের পর্যবেক্ষকরাও অনেকেই বলছেন সীমান্তে